জনগণের সমর্থন থাকলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। যারা শৃঙ্খলা নষ্ট করে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। নির্বাচনে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী, অথচ বিরোধী দল ফ্যাসিস্টদের মতো আচরণ করছে বললেন মির্জা ফখরুল। মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। চুয়াডাঙ্গা সীমান্তে আবার পুশিনের চেষ্টা বিএসএফ এর। জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে ঝুঁকিতে পড়েছে বসত বাড়ি সহ নানা অবকাঠামো। বাঁধ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঝালকাঠির ভীমরুলি ভাসমান হাট ও পেয়ারা বাগান দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি ফয়সাল রয়। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাঁশখালী থেকে চট্টগ্রামের ফটিকছড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর বহর কি বাবুনগর মাদ্রাসায় পৌঁছেছে? সফর ঘিরে জেলা এবং উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়া 3টা 15 মিনিটে ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিকে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে উনি অবতরণ করেছেন। উনি ওখান থেকে সড়ক পথেই গাড়ি বহর নিয়ে বাবুনগর মাদ্রাসার দিকে আসছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু। উনি মূলত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাতের জন্য হয়তোবা 2-1 মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি উৎসুক মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে জমা হয়েছে। আজকে সকাল হতে মূলত এখানে মানুষজন দাঁড়িয়ে আছে। মূলত প্রধানমন্ত্রী এখানে আসার কথা ছিল, আপনার ওনার সফরসূচি অনুযায়ী ওনার আসার কথা ছিল 1টা 35 মিনিটে উনি ফটিকছড়ি অবতরণ করার কথা ছিল, কিন্তু নানা কারণে বিলম্ব হওয়ার কারণ হয়েছে। তারপরও মানুষ এখানে স্থিরভাবে আছে। অনেকে অনেকভাবে সেটাকে দেখছেন। আসলে এক কথাই বলতে হয় যে প্রধানমন্ত্রী যে এখানে ফটিকছড়ি আসছেন, সেজন্য এখানকার মানুষ যারা রয়েছেন, এখানকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মী যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। স্টিল একদম সকাল হতে মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক জিয়া ফটিকছড়ি উপজেলা 2টি ভেন্যুতে উনি আসছেন। একটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পেলাগাজী দিঘির পারস্থ যে অস্থায়ী নির্মিত হেলিপ্যাড, ওখানে এসে তারপর উনি বাবুনগর মাদ্রাসার দিকে রওনা হয়েছেন। 2টা ভেন্যুতেই কিন্তু প্রচুর নেতা কর্মী এবং স্থানীয় মানুষদের ভিড় দেখতে পেয়েছি। রয়েল, আপনাকে বলতে চাচ্ছি, হয়তোবা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই পিএম কিন্তু আমি যেখানে আছি, যে অর্থাৎ বাবুনগর জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উনি চলে আসবেন। আপনি জানেন যে আজকে এখানে উনি হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করবেন, যেখানে হেফাজতের দেশ বরণ্য বেশ কিছু আলেম রয়েছেন। ওখানে ওরা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করবে বলে বলেছেন। আমরা জানতে চেয়েছি হেফাজতের দাবিগুলো কি, কিন্তু তারা বিষয়টিকে মানে মিডিয়ার সামনে আনছে না। তারা বলেন সেটা তাদের সাংগঠনিক কার্যকলাপ। এই ছিল আমার কাছে ফটিকছড়ির সর্বশেষ তথ্য। রয়েল, ধন্যবাদ মোর্শেদ মুন্না। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোর্শেদ মুন্না যুক্ত ছিলেন ফটিকছড়ি থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেখানকার যে সফর, সে বিষয়ে বিস্তারিত খবর। যারা সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সতর্ক করেন, যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারা যেন সুযোগ না পায়। শান্তি শৃঙ্খলা ছাড়া স্থিতিশীল উন্নয়ন সম্ভব নয়। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোনে কয়েকশো মিল কারখানা হবে বলে জানান তিনি। আগামী 5 বছরের মধ্যে প্রতিটি উপজেলার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে। জ্বালানি খাত ঠিক করতে আরও সময় প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
বলেন আগামী 10 বছর দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা কি হবে তা সংসদে তুলে ধরা হবে। এর আগে বাঁশখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেন। এ সময় বিভিন্ন অনুদান ও ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি। সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। চট্টগ্রামের হাটহাজারী যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারী কলেজ মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশ স্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া, যুক্ত হচ্ছে তার সাথে। রাজীব বড়ুয়া, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন এবং এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? রয়্যাল সরকার প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের প্রথম সফর চট্টগ্রামে, তো যার কারণে এখানকার আমরা নেতাকর্মী যারা দেখছি তারা আসলে সকাল থেকে মূলত যে সমাবেশ স্থল সেখানে তারা এসে উপস্থিত এবং একটা শ্বাস ড্রপ আমরা আসলে লক্ষ্য করছি সমস্ত যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে। এবং আমরা দেখছি যে এখানে হাটহাজারী কলেজ মাঠে মূলত এখানে সমাবেশটা হবে এবং সেই সমাবেশেই কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আছেন। এখন কিন্তু বেশ প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করেও কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু মাঠে অবস্থান করছেন। এই মাঠে তারেক রহমান আসার কথা বিকেল 5টায়। উনি ফটিকছড়ি যাবেন বাঁশখালী থেকে, ফটিকছড়ি থেকে তারপরে এখানে হাটহাজারী আসবেন। হাটহাজারীতে তিনি এখানে যে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির মরহুম আহমদ শফি এবং বাবুনগরীর যে কবর রয়েছে সেখানে তিনি জিয়ারত করে এবং ওখানকার স্থানীয় যারা হেফাজত কর্মী নেতা রয়েছেন তাদের সাথে একটু দেখা করে তারপরে সমাবেশস্থলে আসবেন। এবং এখানে তিনি মূলত আপনি জানেন যে কিছুদিন আগে এখানে বেশ বড় ধরনের বন্যা হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং হাটহাজারী ফটিকছড়ি সহ বিভিন্ন এলাকায়। এবং হাটহাজারী উপজেলায় যে বন্যায় যারা আক্রান্ত হয়েছেন এবং সুবিধা বঞ্চিত যারা আছেন তাদেরকে 30 জনকে 1 লাখ টাকা করে দেবেন তিনি এখানে গৃহ নির্মাণের জন্য, এবং 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহায়তা করবেন। এবং পুরো বিষয়টি দেখভাল করছেন এখানকার স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এবং এখানকার জনগণ আসলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রত্যাশা রয়েছে। আপনি জানেন যে হাটহাজারীর উপর দিয়ে কিন্তু 2টি জেলায় যাওয়ার পথ, একটি হচ্ছে রাঙ্গামাটি, একটি খাগড়াছড়ি। ফলে এখানে হাটহাজারী জায়গায় কিন্তু আসলে বেশ সবসময় এক ধরনের যানজট তৈরি হয়। এখানকার যারা অধিবাসী তারা বলছেন যে এখানে মূলত এই যানজট নিরসনের জন্য আসলে একটা 4 লেন যদি করা হয়, বিশেষ করে রাঙ্গামাটি লাইনে এবং খাগড়াছড়ি লাইনে যদি একটু 4 লেন করা হয় তাহলে এখানে যে যানজট সেই যানজটটি কিছুটা আসলে নিরসন করা যায়। এখানে আপনি দেখছেন যে প্রখর রোদ উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষজন আসলে প্রিয় নেতাকে দেখতে আসছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমান চিটাঙে আসছেন, তো কেমন লাগছে আর প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা করেন? আসলে বলতে গেলে এখানে এই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে থেকে মানে সালটা তবে খেয়াল মনে নেই আমার এখনো, তখন আমার কিশোর বয়স ছিল। ওই সময় আনন্দ ফুর্তি নিয়ে ওই দেশমাতা প্রধানমন্ত্রী আমাদের হাটহাজারী যাচ্ছিল। এই আজকে সেকেন্ড টাইম এখন এই মানে মাস বয়সে এসে আমাদের এই তারেক রহমানকে এখানে প্রথমবার আসতেছে চট্টগ্রামে। আমরা এতে অনেক আনন্দিত, অনেক উদ্ভাসিত এবং আমরা তারেক রহমানের কাছে প্রত্যাশা করি আমরা চট্টগ্রাম এই দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই এবং শহীদদের এই যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের একটা সম্মানসূচক একটা মানে এই আপনার মর্যাদা চাই।
ধন্যবাদ। রয়েল, আপনি শুনছিলেন এখানে আসলে যারা নেতাকর্মীরা যারা উপস্থিত রয়েছেন এবং তারা আসলে তাদের প্রত্যাশার কথাটা আসলে বলছেন। এবং তারেক রহমান এখানে জনসভা শেষ করে এখানে ডাকবাংলো এলাকায় তিনি যাওয়ার কথা এবং ওখানে একটি গাছ রোপণ করার কথা এবং ওখান থেকে তিনি আসলে বিকেলবেলা চট্টগ্রাম শহরে ফিরে যাবেন এবং ওখানে হোটেল রেডিসনে একটি সাংগঠনিক সভায় তিনি যোগ দেবেন। তো এই হচ্ছে হাটহাজারীতে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সর্বশেষ তথ্য। রয়েল, ধন্যবাদ রাজীব বড়ুয়া। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রীর রাজ্যে সফর রয়েছে, সেই বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম। এদিকে এক সময়ের দিগন্ত জোড়া নোনা জল আর সাধারণ মানুষের জীবন জীবিকায় মহেশখালী এখন সম্ভাবনার এক নতুন দিগন্তে দাঁড়িয়েছে। সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে গভীর সমুদ্র বন্দর, পাশে বিদ্যুৎ উৎপাদনের বিশাল অবকাঠামো, আর পুরো অঞ্চল ঘিরে চলছে সমন্বিত উন্নয়নের পরিকল্পনা। আজ সেই সম্ভাবনার বাস্তব অগ্রগতি সরেজমিনে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিফাত আহমেদের ছবিতে শফিকুল হকের রিপোর্ট। ভৌগোলিক অবস্থানই মহেশখালীর সবচেয়ে বড় শক্তি। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। মহেশখালীর আরেকটি বড় পরিচয় জ্বালানি। দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো ইতোমধ্যেই গড়ে উঠেছে এই অঞ্চলে। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে, সম্ভাবনাগুলো কতটা বাস্তব, কোথায় অগ্রগতি, কোথায় আরো গতি প্রয়োজন, সেটি সরজমিনে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর। রোববার বেলা 11:15টায় মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক অগ্রগতির ব্রিফিং নেন প্রধানমন্ত্রী। এরপর 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান, যেখানে গুরুত্ব পায় জ্বালানি সক্ষমতার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই অবকাঠামোর সমন্বয়ের বিষয়টিও। সেখান থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের অবকাঠামোগত অগ্রগতি, কার্যক্রম এবং ভবিষ্যৎ সক্ষমতা সম্পর্কে নেন বিস্তারিত ধারণা। মিষ্টি পান, লবণ চাষ আর শুটকি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী ধীরে ধীরে তার পরিচয় বদলাচ্ছে। সমুদ্র তীরবর্তী এই ভূখণ্ডে একের পর এক মেগা প্রকল্পে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনী নয়, বরং বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শফিকুল হক, ৭১, মহেশখালী, কক্সবাজার। ফ্যাসিবাদী শাসন শেষে এখন দেশ গঠনের সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে দেশের প্রধান বিরোধী দল কথা বলছে ফ্যাসিস্টদের ভাষায়। ফ্যাসিস্ট সরকারের সময়ে 60 লাখ মানুষের নামে মামলা হয়েছিল, 20,000 মানুষ হত্যা করা হয়েছিল। আজ সেই পরিস্থিতি নেই। বিএনপি কাজ করছে, ব্যর্থ হলে তারপর সমালোচনা করা হোক। রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণে ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির 25 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তৈরি করে চায়ের ঘর। এই ঘর হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের হাতে। যারা নিয়োজিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কি হবে যে আমার কর্মসংস্থানের সিস্টেমে কাজ পাবো, বেকার থাকবো না। যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজনীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক মামলা, রাজনৈতিক হত্যা ও গুমের ঘটনা ঘটে। আজ সেই পরিস্থিতি নেই, কারণ সরকার কাজ করছে। আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24 যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে
একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিরোধী দল কথা বলছে সাবেক ফ্যাসিস্টদের ভাষায়। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। সুবিধা বঞ্চিত 25 জন মানুষের হাতে চায়ের ঘর তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু উনি এই এক সপ্তাহের মধ্যে বাইজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, নির্বাচনের পর প্রথম চট্টগ্রাম সফর প্রধানমন্ত্রী। এ নিয়ে নেতাকর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ চক্রবর্তী, আজ প্রধানমন্ত্রীর যে চট্টগ্রাম সফর সেই বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। সেখানকার মানুষরা কি বলছেন, নিরাপত্তা পরিস্থিতি সহ অন্যান্য বিষয় কেমন দেখছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন, তার এই যে সফর সেখানে দুটো দিক রয়েছে, একটি হচ্ছে মানবিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক। তো মানবিক যে প্রোগ্রামগুলো রয়েছে, আজকে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগুলোতে তিনি সফর করছেন। বন্যা দুর্গত এলাকা, বিশেষ করে সাম্প্রতিক যে বন্যাগুলো হয়েছে, বিশেষ করে বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটাজারি, সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসনের লক্ষ্যে তিনি ঘরের চাবি তাদের হাতে তুলে দিয়েছেন, বিশেষ করে বাঁশখালীতে। এর পরবর্তী হাটাজারিতে এখনো তার যে কর্মসূচি সেটি এখনো শেষ হয়নি। সেটার পরবর্তীতে চট্টগ্রামে তিনি আসবেন। আমি যেখানে আছি এখন, শহরের 5 তারকা হোটেল রেডিসন ব্লু, এখানে তিনি সাংগঠনিক সভায় একত্রিত হবেন। চট্টগ্রাম বিএনপির মহানগর, উত্তর এবং দক্ষিণ তাদের যে নেতা কর্মীরা আছেন, পুরো কমিটি, তাদের সাথে তিনি বসবেন। এর বাইরে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ এর বাইরেও ছাত্রদল রয়েছে এবং স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, তাদের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যারা আছেন তারা এখানে অংশগ্রহণ করবেন। তো এখানে নেতাকর্মীরা খুবই উজ্জীবিত, কারণ তারা বলছেন যে নতুন ধরনের সংগঠন গড়ে তোলার কথা বিএনপি বারবারই বলছে। অর্থাৎ ঢাকায় আগে কোনো একটা দলীয় প্রধান থাকতেন এবং এখান থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকায় যেতেন, কিন্তু এই সংস্কৃতির পরিবর্তন বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে হচ্ছে বলে নেতাকর্মীরা মনে করছেন। তারা বলছেন কেন্দ্রীয় নেতা এখানে আসছেন তাদের কথা শোনার জন্য, তারা তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শ, তাদের অভিমত, তাদের যে কথা সেগুলো তারা প্রধান নেতার সামনে বলবেন। একইভাবে নেতার কাছ থেকে তারা দলের যে নির্দেশনা সেটি তারা নিয়ে তারা একেবারে নিচ পর্যায় পর্যন্ত তারা ছড়িয়ে পড়বেন। এই কারণে তারা খুব উজ্জীবিত এবং তারা মনে করছেন এখান থেকে তারা একটা নতুন ধরনের একটা দিক নির্দেশনা পাবেন দলকে সুসংহত করা। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। খোঁজ খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমরা আজ প্রধানমন্ত্রীর যে চট্টগ্রাম সফর রয়েছে সেখানে নানা জেলা উপজেলার কর্মসূচি শেষে চট্টগ্রাম শহরের এই জায়গায় আসবেন, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম। স্বাস্থ্যসেবার মান দেখতে চাঁদপুরে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি। সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি দেখার পাশাপাশি চিকিৎসা সেবার মান নিয়ে খোঁজ খবর দেন। পরে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং কিছু অনিয়ম দেখে অসন্তোষ জানান। এ সময় তাৎক্ষণিকভাবে তিনি সিভিল সার্জন ডাক্তার নূর আলম দিনকে বদলি করতে টেলিফোনে নির্দেশ দেন মন্ত্রণালয়কে। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিহতের নাম তারা মিয়া। মৌলভীবাজার শ্রীমঙ্গলের 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবিকে জানায় শনিবার রাত 3:30টার দিকে বাংলাদেশ থেকে 4 থেকে 5 জন চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করে।
এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন তারা মিয়া। নিহতের মরদেহ বিএসএফ এর হেফাজতে রয়েছে। বিস্তারিত তথ্য জানতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নিহত তারা মিয়া চোরা কারবারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ফারুক মিল্লাত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিল্লাত, মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি কি পদক্ষেপ নিয়েছে এবং বিজিবি এবং বিএসএফ এর বৈঠক হবার কোনো সম্ভাবনা দেখছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে 46 বিজিবির যে লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, যিনি অধিনায়ক, তিনি আমাকে বলেছেন যে ইতিমধ্যে কোম্পানি পর্যায়ে বিএসএফ এর সাথে বৈঠক হয়েছে। যেহেতু মরদেহটি ভারতে রয়েছে, বিএসএফ এর আন্ডারে রয়েছে, ফলে সেটি আজকে হয়তো ময়নাতদন্ত হতে পারে, আবার নাও হতে পারে, যেহেতু সম্পূর্ণই নির্ভর করছে ভারতের উপরে, ভারতে বিএসএফ। তবে সম্ভবত আজকে যে সম্ভাবনাটা হচ্ছে খুবই কম। আগামীকালকে হয়তো মরদেহটি পুলিশের মাধ্যমে বাংলাদেশের হস্তান্তর করা হবে, এমনটাই আমাকে অধিনায়ক যেটা বিজিবির জানিয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রেখেছি আমার তো আপনি পিছনটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমার পিছনটা হচ্ছে যে কর্মদা যে ইউনিয়নের যে গ্রাম যেটি আপনার যে বস্তিটি, এবং আমার পিছনটা হচ্ছে পুরো পাহাড়ি এলাকা, এবং সেটি ভারতের। হয়তো পিছনে দূরে আমি ক্যামেরা সাহায্যে কিছু দেখাতে চেষ্টা করছি, পুরোটাই হচ্ছে ভারতের। এবং সেখানে যে মুরাইচুরি বস্তি আছে, সেখানে অনেক লোক বসবাস করেন, এবং আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তারা যেটা বলেছেন, আমার কথা হয়েছে মালিক মিয়া, ওই যে নিহত তারা মিয়ার বাবার সাথে, এবং তার ভাই রাজু মিয়ার সাথে। তারা যেটা জানিয়েছেন যে তার ভাই মূলত চোরা কারবারের সাথে জড়িত না, তাদের কিছু লোকজন আছে এলাকা, তাদের সাথে তারা চোরা কারবারের সাথে জড়িত, তাদের সাথে সে গিয়েছিল। যাওয়ার পর তারা প্রায় রাত্রে 3-4 পর, এবং তারা শুনেছেন যে সেখানে দেখি ভারতে অভ্যন্তরে ঢোকার কারণে তাকে গুলি করা হয়েছে। তবে যেটা বিজিবি যেটা বলেছে যে ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি চোরা কারবারের একটি মামলা রয়েছে কুলাউড়া থানায়, এবং তারা মূলত বিভিন্ন এই যে চোরা কারবার পেশার সাথে জড়িত এই এলাকার কিছু কিছু লোক আছে, এবং মূলত এই কারণেই তারা গিয়েছিল, এবং ভারতের অভ্যন্তরে ঢুকে যাওয়ার প্রায় 500 গজ ভিতরে ঢুকে গেছে ভারতের। ফলে বিএসএফ গুলি করে, এবং ঘটনাস্থলে সে মারা যায় তারামি, এবং তার সাথে 4 এবং 5 জন ছিল, তারা সটকে পড়ে। এবং আমি যেটা তার পরিবারের সাথে যেটা বলি, তারা যেটা বলেছেন এখন তারা সুষ্ঠু তদন্ত চেয়েছেন, এবং লাশ তারাও চেয়েছেন বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং যেটা আমি কিছুক্ষণ আগে যেটা আপনাকে বলেছিলাম যে বিজিবির যে সিও যেটা জানিয়েছেন যে আজকে না হলে হয়তো কালকে সন্ধ্যার পর হয়তো লাশ হস্তান্তর হতে পারে, এবং এটা হবে কুলাউড়া থানায়। এবং আমি কিছুক্ষণ আগে কুলাউড়ার থানার যে ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন, উনার সাথে আমি কথা বলেছি। উনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে, তারা মেয়ের বিরুদ্ধে একটা চোরা কারবারের মামলা রয়েছে, আর অন্য কোনো মামলা নেই। এবং তারা যদি পরিবার যদি আসে, তাহলে তারা হয়তো লাশ হস্তান্তরের প্রক্রিয়া তারা আনুষ্ঠানিকভাবে করবেন। এই ছিল ফয়সাল যে কুলাউড়া কর্মদার যে মুরাইচুরা সীমান্ত থেকে সর্বশেষ। ধন্যবাদ ফারুক মিল্লাত, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। সেখানে আমাদের সর্বশেষ খবর তার কাছ থেকে আমরা জানছিলাম। এদিকে চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে বিএসএফ এর 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রাত 3টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবির অধীনে মাধবখালী বিওপি এলাকায় পুশিনের এই চেষ্টা হয়। বিজিবি জানায়, বিএসএফ একজন পুরুষ ও 2 জন নারী সহ 3 জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এই সময় ওই 3 জন ব্যক্তি অবস্থান নেয় ভারতীয় অংশের কাঁটাতারের কাছে। এ বিষয়ে মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, সীমান্তে পুশিন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় সঙ্গে সঙ্গে জামালপুরের ইসলামপুরে ভাঙন বাড়ছে। গত কয়েকদিনে হারিয়ে গেছে লক্ষ্মীপুর গ্রামের বহু বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা সড়ক। এলাকার লোকজনের দাবি, স্থায়ী বাঁধের ব্যবস্থা না করলে গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন।
জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে মিশে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি ও প্রায় 200 একর ফসলি জমি। গত 3 দিনেই প্রায় 300 মিটার নদের তীর ভেঙে গেছে। হুমকিতে পড়েছে অসংখ্য বসতবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ, একটি মাদ্রাসা, সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষতিগ্রস্তরা বলছেন, পানির স্রোত তীব্র হওয়ার কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদে হারিয়ে যাচ্ছে। বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। আমার বাড়ির 4টা ঘর, 3টা ঘর অলরেডি চলে গেছে নদীর কবলে, আর একটা অর্ধেক চলে গেছে। আমি মনে করেন যে আমি 1 বছর ধরে এই বাড়িটা উঠাইছি, অনেক টাকা খরচ করে আমি 4-5টা ঘর উঠাইছিলাম। আমার ঘর সব নদী ভাঙে দিছে। জায়গা বাসা তো নাকি অল্প একটু জায়গা বাসা, মনে করেন যে আমার যেটুকু আছে ভেঙে চলে জায়গা সব নদীতে, তার মধ্যে চলা কোনো পাত নাই। গত 2 দিনে 12টা বাড়ি বিলে নিয়েছে, আরো 13টা বাড়ি আজপত্রগুলা টান দেওয়া হয়েছে, আর 13টা বাড়ি পড়াই ওই বিলেনের নদীর বিলেনে যাওয়ার পথে হয়েছে। আরো শত শত বসত বাড়ি ভাঙ্গার ঝুঁকি মুখে আছে। যেই পরিমাণ জিও ব্যাগ ফেলানো হচ্ছে, এ দিয়ে এখানে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 30 লাখ টাকা ব্যয়ে 100 মিটার অংশে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। এই মুহূর্তে ভাঙন সংলগ্ন স্থাপনাযুক্ত যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেখানে আমরা 100 মিটার এলাকা জুড়ে অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত আরো বেশি বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা সিথি, 71। দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারার বাজার। এই হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই হাট বাংলাদেশের অর্থনীতিতে এক অনুকরণীয় মডেল। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটনের সম্ভাবনাও রয়েছে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্ত্রী ডিয়ান ডাউকে সঙ্গে নিয়ে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। রবিবার সকালে তিনি নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন, নেন স্থানীয় পেয়ারার স্বাদ। ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন। ভীমরুলি ভাসমান হাটে কিছুক্ষণ থাকার পর ট্রলারে করে খালের 2 পাশের সবুজে ঘেরা বিস্তীর্ণ পেয়ারা বাগান ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, ভীমরুলির ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। ভাসমান এই হাটে বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাও দেখেন তিনি। Assalamu alaikum. It's great to be here at the floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. সকালে ঝালকাঠির ভীমরুলির ভাসমান হাটে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় ছিলেন মার্কিন দূতাবাস ও প্রশাসনের কর্মকর্তারাও। হাসিবা আলী বর্ণা, 71। অতিবৃষ্টি আর প্রখর রোদে ব্রাহ্মণবাড়িয়ার তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার তরমুজ চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রণোদনার তালিকায় রাখা হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠ জুড়ে বিবর্ণ ফসলের ক্ষেত, সারি সারি গাছে পচে পড়ে আছে শত শত পরিপক্ক তরমুজ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিত্র এটি। উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষকরা বলছেন, অতিবৃষ্টি আর প্রখর রোদে তাদের ফসলের এমন ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে তরমুজ যা হয়েছিল এটা নষ্ট হয়ে গেছে, অনেক লস। মালিকে আমগড়ি দেবো কি, মালিকই নিব কি? তারা বলেন, তরমুজ আবাদে বিঘা প্রতি তাদের খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা।
ফসল নষ্ট হওয়ায় চরম আর্থিক ক্ষতি আর দুশ্চিন্তায় পড়েছেন তারা। তো এবারের মতো কোনো সময় আমাদের এত বড় লস হয় না কোনো সময়। খরচগুলো আনতে গিয়ে আমাদের বহুত হিমশিম খেতে হচ্ছে শুধুমাত্র বৃষ্টির জন্য। এ বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রণোদনার তালিকায় রাখা হয়েছে। সামনে সরকারের কাছ থেকে আমরা যদি কোনো ধরনের প্রণোদনা, পুনর্বাসন বা কোনো ধরনের অনুদান পাই, তাহলে তারা অবশ্যই এই ক্ষতিগ্রস্ত তালিকা হতে এই অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা পাবেন। এবার প্রায় 5 হেক্টর জমিতে তরমুজ চাষ করেছিলেন এলাকার কৃষকরা। নূর তাজমিন নীর, ৭১। বাজারে মুরগি ও ডিমের দাম বাড়লেও সুফল বঞ্চিত পিরোজপুরের ৫,০০০ খামারি। বছরে ৩০ কোটি ডিম উৎপাদন করলেও খরচ বেড়ে যাওয়ায় খামার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এর মধ্যে ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন অনেকেই। খাবার ও ঔষধের দাম না কমলে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে এই শিল্প। তরিকুল ইসলামের তথ্য ও চিত্রে নুজহাত রহনুমার প্রতিবেদন। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণের জেলা পিরোজপুর। মাছ মাংসের বাড়তি দামে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখছেন খামারিরা। জেলার ৫,০০০ খামারে বছরে উৎপাদন করেন ৩০ কোটি ডিম, যার আনুমানিক বাজার মূল্য ২৪৮ কোটি টাকা। কিন্তু সাশ্রয়ী মূল্যে ডিম দিতে গিয়ে এখন নিঃস্ব হচ্ছেন বহু খামারি। মাসের ব্যবধানে ডজনে ২০ টাকা বাড়লেও এর সুফল পাচ্ছেন না তারা। ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে ৯ টাকা ৪০ পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাগো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য ৭ দিন কিংবা ৮ দিন, ১ সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। রয়েছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের প্রভাব। ফলে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে, একেবারেই বন্ধ করে দিয়েছে। দেশ থেকে কেউ কেউ চলেও গেছে। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোল্ট্রি ব্যবসায়ী বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে ভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিম বিক্রেতারা। বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না। কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। খামারিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা এই ডিমের দাম আরো বাড়াই দেয়। খামারি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে প্রায় একটা ডিমের ২-৩ টাকা পর্যন্ত বেড়ে যায়। খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। নুজহাত রহনুমা, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পাতিল বাইচ। রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার একটি বিলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশেপাশের গ্রামে হাজারো মানুষ বিল পারে ভিড় করে। ৬টি গ্রুপে মোট ১৮ জন এতে অংশ নেয়। পরে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় দিঘুলিয়া গ্রামের সলমান মিয়া। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।